আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। 3 দিনের সরকারি সফরে দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি রয়েছে তার। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। ধারণা করা হচ্ছে সার্জিও গরের ঢাকা সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ দিক নিয়ে আলোচনা করা। সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশ ভারত সম্পর্কও আলোচনার গুরুত্ব পেতে পারে। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা নেই যা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যায় না। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। বুধবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলাদা সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ঢাকায় দায়িত্ব নেয়ার পর বুধবার প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে দুই দেশের সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাবার কথা বলেন মন্ত্রী পদমর্যাদা নিয়ে ঢাকায় আসা এই ভারতীয় দূত। জানান, ঢাকা দিল্লির মধ্যে এমন কিছু নেই যা সমাধানযোগ্য নয়। এটা একটা কার্সি কল ছিল, আর কার্সি কলে যা কার্সি হয় একটা মিটমাট হয়, আর there is no problem which cannot be sorted out with the mutual understanding. Ultimately at the end of the day it is people, from people to people, whatever is beneficial to both the democracies and the people. তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। প্রত্যাশা, তারেক রহমানের সফরেই গলবে দুই দেশের শীতল সম্পর্ক। Look forward for continuous relation. Ja bollam, right from culture to music, even cricket, I think is the prerogative of the Honorable Prime Minister. And of course from our side I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh. বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ঐক্যমত্যের কথা জানান। আমরা দুজনেই আশা প্রকাশ করেছি যে আগামী দিনগুলিতে আমাদের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে দুপক্ষই কাজ করবে। কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য দেশের প্রেক্ষিতে জিরো সাম গেম নয়। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি করতে আমরা কখনোই সেটা করব না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হতে পারে। লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2009 সালে মন্ত্রী করা হয় তাকে। হজ নিয়ে বিতর্কিত এক মন্তব্যের জেরে 2014 সালে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল ও দল থেকে বহিষ্কৃত হন তিনি। 2024 সালের বিতর্কিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যও ছিলেন লতিফ সিদ্দিকী। আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, যেহেতু ভোট হবে নির্দলীয়, তাই অংশ নেওয়ার ক্ষেত্রে সবারই সুযোগ থাকবে। প্রয়োজনে সেনা সদস্যদের মাঠে নামানো হবে।
জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিংবা স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তি সবকিছুতেই ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় দেশের অনেক স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে প্রশাসকের মাধ্যমে চলছে। ফলে যথাযথ সেবা না পাওয়ার অভিযোগ অনেকের। বিভিন্ন বিষয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে এবং সহজেই সমাধান আমরা পাচ্ছি না। সামাজিক কাজ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। সাধারণ যে কাজগুলা, এই কাজগুলাতে আমরা কোনোভাবে করতে পারতেছি না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইতিবাচক মনোভাবের পরিপ্রেক্ষিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় ভোট হতে পারে। অক্টোবরকে সামনে রেখে কাজ করতেছে, কারণ একটা নির্বাচন কিন্তু শুধু ঘোষণা দিলে হবে না। পরীক্ষাটা কোন সময় হয়, বিভিন্ন ধর্মীয় যে আচার অনুষ্ঠান থাকে সেগুলো লক্ষ্য করতে হয়, বন্যা পরিস্থিতি দেখতে হয়। নিষিদ্ধ বলতে কোনো ওই শব্দ আমরা যাব না। একজন প্রার্থী উনি যদি যে পদের জন্য নির্বাচন করবেন সেই পদের যে যোগ্যতা আছে সেটা যদি থাকে এবং যে অযোগ্যতা আছে সেটা যদি ওনার না থাকে তাহলে উনি প্রার্থী হতে পারবেন। এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়। নিখুঁতভাবে ভোট সম্পন্ন করতে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে ইসি। অনলাইনে যে মনোনয়ন যে দেওয়ার যে সিস্টেম ছিল সেটা ব্যবহার হবে না, ইভিএম ব্যবহার হবে না, আর লোকাল গভর্নমেন্টের কোনো স্তরেই পোস্টাল ব্যালটের কোনো সিস্টেম নাই। এমপিওভুক্ত স্কুলের সার্বক্ষণিক শিক্ষক এবং কর্মচারীগণ স্কুল, কলেজ, মাদ্রাসা যেটাই হোক সবগুলো তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। খোদা না করুক কোথাও দেখা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না বা কিছু অবনতি হয়েছে, ইন দ্যাট কেস আমরা সেনাবাহিনী যাতে আবার পরবর্তী ধাপে নিয়ে আসতে পারি সেজন্য এই পরিবর্তনটা আনা। জাতীয় নির্বাচন শেষ হওয়ার 5 মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক কোনো দিন তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। ফলে স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিত্ব কবে নাগাদ ফিরছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন নির্বাচন না হলে স্থানীয় সরকার পর্যায়ে জবাবদিহি থাকে না, তাই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয় নাগরিকরা। যখন এই মনোনীত প্রতিনিধি থাকে তখন তাদের মধ্যে ওই ওনারশিপটা থাকে না। তারা মনে করে আমরা আসছি কয়েকদিনের জন্য, ইলেকশন হলে চলে যাব, সো তারা ওন করতে পারে না। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় নির্বাচনগুলো হয়ে যাওয়া দরকার। সেনাবাহিনী আমাদের নির্বাচনে সবসময় একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাদের যে প্রেজেন্স সেটা কিন্তু এক ধরনের মানসিক ধরনের বার্তা দেয় যে অন্যায় করা যাবে না, এবং এই বার্তাটাই একটা ভালো নির্বাচন আয়োজন করার জন্য যথেষ্ট। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন হবে ধাপে ধাপে। এর জন্য 1 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে ইসি সংশ্লিষ্টরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। 28 জুলাই ছিল বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ রয়েছে নীলফামারীর ডোমার উপজেলার পাখির অভয়াশ্রম নিয়ে প্রতিবেদন। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গড়ে উঠেছে প্রায় 200 বছরের পুরনো পাখির অভয়াশ্রম। গ্রামটি এখন সবার কাছে পরিচিতি পেয়েছে পাখির গ্রাম হিসেবে। সেখানে পাখি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীরা। যান্ত্রিক শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে সকালে ঘুম ভাঙে হাজারো পাখির ডাকে। বলছি উত্তরের শান্ত জনপদ নীলফামারীর কথা। ভোরের আলো ফুটতেই চারিদিকে নীরবতা ভেঙে মেতে ওঠে প্রকৃতির এই চেনা সুর। সবুজের সমারোহের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক বাঁশঝাড়। 4 একরের বেশি জায়গা নিয়ে বিশাল বাঁশঝাড়টি এখন পাখিদের অভয়াশ্রম। এখানেই বাসা বেঁধেছে বক, পানকৌড়ি, ঘুঘু, শ্যামা, দোয়েল, শালিক, বাবুই, চড়ুই সহ নানা প্রজাতির পাখি। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির পশ্চিম ডাঙ্গাপাড়া গ্রামটি এখন পরিচিতি পেয়েছে পাখির গ্রাম হিসেবে। স্থানীয়দের দাবি, প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে এখানে ঘর বেঁধেছে হাজারো পাখি। বাঁশঝাড়ের মালিক ও স্থানীয় বাসিন্দারা জানান,
তাদের পূর্বপুরুষদের সময় থেকেই এখানে নির্বিঘ্নে বসবাস করছে পাখি। প্রতিদিন ভোরে পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে গ্রামবাসীর, আর সন্ধ্যা নামলে পাখির ডানার শব্দ আর কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বাঁশঝাড়ের মধ্যে পাখি লাগে, সে পাখি আমরা কোথাও কাউকে দেই না এবং কাউকে মারতেও দেই না। পাখি অনেক দিন থেকে আমরা সংগ্রহ করে রাখি, তবে সরকার যদি আমাদের উপরে একটু লক্ষ্য রাখে তাহলে আমরা অনেক আগায় যাব। বিশাল এই পাখির অভয়ারণ্য দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা। আমি এখানে ছোটবেলা থেকে দেখতেছি যে অনেক পাখি আছে, বৈশাখ মাসে আবার বেশি হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখতে, আর আমাদেরও এলাকায় আছে এই পাখিগুলা, আমাদেরকেও দেখতে খুব ভালো লাগে। ব্যক্তিগত উদ্যোগে পাখি সংরক্ষণের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা। এটি আসলে দেখতে যেমন সুন্দর, সেটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। চিন্তা ভাবনা করছি এটাকে আরো কিভাবে ভালো করা যায়। সরকারি সহযোগিতার পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণে অঞ্চলটি হয়ে উঠতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তাকক্ষ। ব্রাহ্মণবাড়িয়া শহরে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার আসর থেকে মূল এজেন্ট সহ অন্তত ৮ জনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে শহরের নিউ মার্কেট সংলগ্ন শফিক প্লাজায় এই অভিযান চালনা করা হয়। আটককৃতরা হলেন এজেন্ট সুজন দেবনাথ, সালমান ভুইয়া, ঝন্টু কর্মকার, আকরাম হোসেন, কায়েস মিয়া, শাহাদাত হোসেন চৌধুরী, জহর ও আল আমিন। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। অভিযানে 7টি মোবাইল ও 60,000 টাকা জব্দ করা হয়েছে বলে জানায় র্যাব 9। দ্য ওয়েস্ট ইন ঢাকা আয়োজন করেছে আরাবিয়ান ফুড ফেস্টিভ্যাল, যেখানে পশ্চিম এশিয়ার সমৃদ্ধ রন্ধন ঐতিহ্য, খাঁটি স্বাদ এবং যুগ যুগ ধরে মুগ্ধকর আতিথেয়তার অনন্য সমন্বয়ে উপভোগের সুযোগ পাবেন গ্রাহকরা। আগামী 8ই আগস্ট পর্যন্ত চলবে এই আয়োজন। সন্ধ্যা 6:30 থেকে রাত 11টা পর্যন্ত এসব খাবারের স্বাদ নেওয়া যাবে। প্রতিজনের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে 9,450 টাকা। দ্য ওয়েস্ট ইন ঢাকার প্রেগো রেস্তোরাঁয় আয়োজিত বিশেষ প্রেস মিট ও মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের মাধ্যমে বুধবার উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। এতে কূটনৈতিক অঙ্গনের বিশিষ্ট প্রতিনিধি, কর্পোরেট ব্যক্তিত্ব, এভিয়েশন খাতের অংশীদার, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি। বাংলাদেশ থেকে কমপক্ষে 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। বুধবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ তথ্য জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এছাড়া মালয়েশিয়া থেকেও 5,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার। স্থানীয় সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এই চুক্তিকে দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধান এবং মালয়েশিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে একটি প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন আনোয়ার ইব্রাহিম। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়া নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। আনোয়ার ইব্রাহিম জোর দিয়ে বলেন, এই আঞ্চলিক শরণার্থী সংকটের একটি দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে মালয়েশিয়া। আন্তর্জাতিক প্রসঙ্গ। কয়েকদিন বিরতির পর আবারও ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত মঙ্গলবার জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে জাহাজে চালানো ইরানের হামলার পরিপ্রেক্ষিতে দেশটিকে শক্তিশালী জবাব দেওয়া হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, আবু মুসা, সিরিক ও কিস শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খেলার খবর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। এর মধ্য দিয়ে টি-20-র পর ওয়ানডেতেও এখন অধিনায়ক হলেন লিটন দাস। 2 ফরম্যাটেই তার ডেপুটি হিসেবে থাকবেন তাওহিদ হৃদয়। এছাড়া টেস্টে অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
going forward, the new white ball captain and the যে টেস্ট ক্যাপ্টেন আছে, we wish them very well. যে কারণে আমি তিন ক্যাপ্টেনের পক্ষে না, প্রতিটা ক্যাপ্টেন তার ফরম্যাটে কিন্তু চাবে তার বেস্ট পেস বলারকে খেলাইতে, সে ওটা ডিমান্ড করে, সেটা চায়। সো এইসব ধরনের অনেক ইস্যুসই ফেস করতে হয় when you have 3 different captains. Now when you have a white ball and a red ball captain, I think they can plan according to it and then go further. এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।